বিজেপি একটি ফ্যাসিস্ট শক্তি। তৃণমূল অবশ্যই এটি আরএসএসের মস্তিষ্ক প্রসূত, কিন্তু এটি একটি আদর্শ উত্তর গঠন, তাই এর ততটা ক্ষতি করার সম্ভাবনা নেই যতটা বিজেপির আছে। বিজেপি জাতীয় স্তরে এবং দার্শনিক দিক থেকেও একটি বড় বিপদ। মমতা ব্যানার্জি বলেছেন যে এসআইআই শুধুমাত্র তার মৃতদেহের উপর দিয়ে হবে, কিন্তু আমরা বলছি যে তিনি দিব্যি বেঁচে আছেন এবং এসআইআই হয়েছে। আর এত মুসলমান তারা তাদের ভোটাধিকার হারিয়েছে। ঐতিহ্যগতভাবে বাংলায় বিজেপির কোনোদিনই কোনো ধরনের শক্ত ঘাঁটি ছিল না, এবং আমরা বিজেপিকে বাংলার কোনো উত্তেজক অভ্যন্তরীণ দল বলে মনে করি না। আমি এইমাত্র আপনার মিটিংয়ে ছিলাম এবং আপনি সম্ভবত সেখানে সর্বকনিষ্ঠ ব্যক্তি ছিলেন। তাহলে তরুণরা আর সিপিএমের প্রতি আকৃষ্ট হচ্ছে না কেন, সম্ভবত প্রার্থী ছাড়া? আমার বক্তৃতা শেষ হওয়ার ঠিক পরে আপনি দেখতে পেতেন যারা সেলফি তোলার জন্য এসেছিল তাদের বেশিরভাগই তরুণ। আপনি যদি 90-এর দশকের পর দেখেন, বাম নেতৃত্বাধীন সাংস্কৃতিক আন্দোলনে একটা পতন ঘটেছে, এবং এটা আমাদের ব্যর্থতা যে আমরা বহু তরুণকে আমাদের বাম সাংস্কৃতিক সক্রিয়তার চিরাচরিত অঙ্গিকে অন্তর্ভুক্ত করতে পারিনি। কিন্তু আমি মনে করি এর বাইরেও জায়গা আছে, এবং বহু তরুণ আমাদের প্রচারে আছে। আমাদের জানেন তো, তারা অ্যাজেট প্রপের কাজ করছে, তারা গান লিখছে, তারা গান গাইছে, এবং তারা আসলে আমাদের সাথেই আছে। এটা দুঃখের যে আপনি তাদের দেখতে পাননি। আপনি বিজেপি এবং টিএমসি উভয়কেই আক্রমণ করেছেন। হ্যাঁ, আপনার মতে আপনার বড় শত্রুকে? জাতীয় স্তরে বা মৌলিকভাবে আমার মনে হয় এটা বিজেপি, কারণ বিজেপি একটা ফ্যাসিস্ট শক্তি, যেখানে তৃণমূল অবশ্যই এটা আরএসএসের মস্তিষ্ক প্রসূত, কিন্তু এটা একটা উত্তর আদর্শগত গঠন। তাই বিজেপির যতটা ক্ষতি করার ক্ষমতা আছে এর ততটা নেই। আর এখন হিন্দুত্ববাদী শাসন ক্ষমতায় আসার সাথে সাথে, তাদের কেন্দ্রীয় সরকারে থাকার সাথে সাথে, এবং যেভাবে তারা সংবিধান রাষ্ট্রযন্ত্রের সাথে কারচুপি করছে, আমার মনে হয় অবশ্যই বিজেপি জাতীয় স্তরে এবং দার্শনিক দিক থেকেও একটা বড় বিপদ। কিন্তু এখানে বাংলায় তৃণমূল একজন সহযোগী ছাড়া আর কিছুই নয়। তৃণমূল বিজেপিকে সেই সমস্ত কিছু করতে সাহায্য করে আসছে যা তাদের করা উচিত নয়। এখন এমনটা মনে হচ্ছে যেন সমগ্র কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের পুরো শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইডি, নিরাপত্তা বাহিনী, স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, প্রধানমন্ত্রী একাধিকবার আসছেন, ক্যাবিনেট মন্ত্রীরা এখানে ঘাঁটি গেড়েছেন। আপনার কি মনে হয় কোথাও বাংলার মানুষ একরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সহানুভূতি দেখাতে শুরু করেছে? যে জানেন তিনি হলেন সেই বাংলার বাঘিনী যিনি তাদের জন্য লড়ছেন, আর দেখুন তার সাথে কেমন ব্যবহার করা হচ্ছে। আপনার কি মনে হয় তার জন্য একটা ক্রমবর্ধমান সহানুভূতি তৈরি হচ্ছে যা মানুষের ভোট দেওয়ার পদ্ধতিকে প্রভাবিত করতে পারে? আমার মনে হয় এটা একটা বয়ান যা মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি চান মানুষ বিশ্বাস করুক। কিন্তু যদি আপনি ইডি এবং সিবিআই এর ভূমিকা নিয়ে ভাবেন, হ্যাঁ, 3জন ব্যক্তি, 3জন মন্ত্রী যারা তৃণমূল দলের গুরুত্বপূর্ণ সদস্য, তাদের জেল হয়েছিল, কিন্তু তাদের মধ্যে একজনেরও এখনো পর্যন্ত সাজা হয়নি। পার্থ চট্টোপাধ্যায় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, আপনি জানবেন 26,000 ছাত্রছাত্রী যারা পরে শিক্ষক হয়েছিল তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছিল, আর শিক্ষামন্ত্রী প্রায় 100 কোটি টাকা তার খাটের নিচে লুকানো ছিল। তাই এত সব প্রমাণের পরেও ইডি, সিবিআই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সত্যি কিছু করতে পারেনি। এর ফলে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রশ্নটা তুলি যে নির্বাচনের আগে তাদের এই সক্রিয়তা শুধুমাত্র দেখানোর জন্য কিনা, বা আদৌ তারা সক্রিয়ভাবে কিছু করতে চায় কিনা। তাই আমার সত্যি মনে হয় না যে কেন্দ্রীয় সরকার এবং এখানকার মমতা ব্যানার্জির সরকার জানেন সংঘাতে লিপ্ত, যেমনটা তারা জানেন মানুষের সামনে তুলে ধরতে চায়। আমার মনে হয় এখানে তৃণমূল বিজেপি উভয়ই এটি জনবিরোধী এজেন্ডা পালন করছে। কিন্তু মানুষজন তেমনটা মনে করছে বলে মনে হয় না। আমরা যাদের সাথে কথা বলেছি তাদের মমতা ব্যানার্জির প্রতি অনেক সহানুভূতি আছে, এবং তারা বলে এই সব কিছুর ভিত্তি হলো ভালোবাসা। হয়তো আপনারও এখানে আশপাশের কিছু লোকের সাথে কথা বলা উচিত যারা যা ভাবছে তা বলতে ভয় পায় না। মাত্র 1 সপ্তাহ আগে একজন মহিলা ছিলেন, একজন মতুয়া মহিলা, আমরা যখন প্রচার করছিলাম তখন তিনি আমাদের কাছে এসেছিলেন এবং খুব ভালোভাবে সম্ভাষণ জানিয়েছিলেন এবং সব কিছুই। এবং তারপর তিনি এইরকম একটি টিভিতে বাইট দিয়েছিলেন এই বলে যে হ্যাঁ, আমরা সবাই মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সাথে আছি, কিন্তু মনে মনে আমরা চাই বামেরা ফিরে আসুক। আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে পারি না, কারণ যদি আমরা তা করি তাহলে আমাদের চাকরি এবং আমাদের নিরাপত্তা সব কিছু কেড়ে নেওয়া হবে। 1 বা 2 দিনের মধ্যে তৃণমূলের কাউন্সিলর তার বাড়িতে গিয়েছিলেন। তাকে টেনে হিচড়ে কাউন্সিলরের অফিসে নিয়ে যাওয়া হয়েছিল এবং ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল। সুতরাং এটা এক ধরনের সন্ত্রাস যা মমতা ব্যানার্জি এখানে প্রতিষ্ঠা করেছেন। সুতরাং এমন তো জরুরি নয় যে মানুষ যা কিছু বলছে তার সবই ভালোবাসা থেকে বলছে, এটা ভয়ের কারণেও হতে পারে। তাহলে কি এটা আপনার জন্য একটি কঠিন কাজ বলে মনে হচ্ছে?
হ্যাঁ তাই, সেটা তো বটেই, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর আমি মনে করি না যে আমাদের আদৌ কোনো সহজ লড়াই বেছে নিতে হবে। আমাদের কাছে সবসময় তৃণমূল বা বিজেপিতে যোগ দেওয়ার একটা বিকল্প ছিল। আপনি বিজেপিতে যোগ দিয়ে বলতে পারেন যে জানেন তো, খারাপ যাই হোক না কেন, কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে হারাতে চাই, তাই আমরা ওদের সঙ্গে আছি। অথবা আপনি শুধু তৃণমূলে গিয়ে বলতে পারেন, আমরা জানি বিজেপি ফ্যাসিস্ট, কিন্তু আমাদের ওদের প্রতিরোধ করতে হবে। তাই ওরা 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 খুব আরামদায়ক ক্লাব বা দুটো আরামদায়ক আশ্রয় যেখানে মানুষ যেতে পারতো, কিন্তু আমরা অন্য দিকটা বেছে নিয়েছি। আমরা বিকল্প দিকটা বেছে নিয়েছি, আমরা মানুষের দিকটা বেছে নিয়েছি। আপনারা রাজনৈতিকভাবে সিপিএম এর ভাগ্য কিভাবে ফেরাতে চলেছেন? শেষ নির্বাচনের পর এবং তার আগের নির্বাচনের পর বাংলায় এটা একটা নিঃশেষিত শক্তির মতো। না, তা নয়। না, কিন্তু যদি আপনি নির্বাচনী রাজনীতির দিকে তাকান, যা শেষ পর্যন্ত এটাকে একটা ছোড়া হয়ে যাওয়া বুলির মতো দেখায়, আপনি কি মনে করেন? আপনি যদি শেষ নির্বাচনের চেহারাটা খতিয়ে দেখেন, তাহলে দেখবেন মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম দ্বিতীয় হয়েছিলেন। আর মাত্র কয়েকদিন আগে আমরা হুমায়ুন কবিরের ব্যাপারে জানতে পারলাম, যিনি মুর্শিদাবাদে নির্বাচনের ঠিক আগে একরকম একটা দাঙ্গা বাঁধিয়েছিলেন। তিনি একরকম রাজি হয়েছেন বা একরকম মেনে নিয়েছেন যে এটা মমতা ব্যানার্জির পরিকল্পনা ছিল, এটা নিশ্চিত করার জন্য যে একটা হিন্দু মুসলমান বিভাজন তৈরি হয়, যাতে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী বা সিপিএমের মোহাম্মদ সেলিম কেউই জিততে না পারে। সুতরাং যদি আমরা এতটাই অপ্রাসঙ্গিক হতাম, আমার মনে হয় না মমতা ব্যানার্জিকে এত চেষ্টা করতে হতো। গত নির্বাচনে যেখানে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, আমার মনে আছে আমরা 2019-এ যা পেয়েছিলাম তার চেয়ে 86,000 বেশি ভোট পেয়েছিলাম। 86,000 মানুষ, তারা কোনো ঠাট্টা নয়। আমি নিশ্চিত এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। এমনটা নয় যে আমাদের কাছে কোনো জাদুর কাঠি আছে আর আপনি শুধু জানেন ওটা ঘোরালে না সব কিছু ঠিক হয়ে গেল। কিন্তু আমার মনে হয় আমরা জিনিসগুলো ঠিক করার প্রক্রিয়ার মধ্যে আছি, আর হয়তো এতে সময় লাগবে, কিন্তু দিনের শেষে শেষ কথাটা আমরাই বলবো। কি আপনার নিজের নির্বাচনী এলাকায় যেখানে আপনি লড়ছেন, আপনি কিসের বিরুদ্ধে লড়ছেন? আমরা তৃণমূলের বা চন্দ্রবাবু ভট্টাচার্যের সিন্ডিকেটের শাসনের বিরুদ্ধে, যেখানে প্রচুর তোলাবাজি এবং জানেন এক্সটর্শন, পৌরসভায় প্রচুর দুর্নীতি আছে। আপনি দেখুন আমাদের পৌর বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের পৌর হাসপাতালগুলো ঠিকমতো চলছে না। এখানকার প্রধান সমস্যা হলো স্যানিটেশন, রাস্তাগুলো ঠিকমতো তৈরি করা হয়নি। মাত্র 1 বছর আগে একটি ছোট মেয়ে তার নিজের বাড়িতেই ডুবে মারা গিয়েছিল, কারণ এত জল জমেছিল যে বাড়িটাও ডুবে গিয়েছিল। সুতরাং এই হলো মিসেসের মতো একটি হেভিওয়েট নির্বাচনী এলাকার পরিস্থিতি। চন্দ্রবাবু ভট্টাচার্য, যিনি একজন মন্ত্রীও। সুতরাং আমরা মূলত লড়াই করছি ব্যর্থতার বিরুদ্ধে, মানে গত সরকারের 15 বছরের সরকারের। আমরা বেকারত্বের বিরুদ্ধেও লড়াই করছি। আমার প্রজন্মের বেশিরভাগ মানুষের চাকরি নেই। তাহলে তো সিপিএম এবং তৃণমূল দুজনেই ইন্ডিয়া ব্লকের অংশ। আপনার ভোটারদের কাছে এই অসঙ্গতিগুলো আপনি কিভাবে ব্যাখ্যা করেন? কেরালাতে এক স্তরে আপনারা একসাথে এবং অন্য স্তরে আপনারা একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন। কেরালাতে জানেন তো কংগ্রেস এবং সিপিএম। কেরালাতে কংগ্রেস আর সিপিএম দুজনেই ইন্ডিয়া ব্লকে। কিন্তু আপনি কিভাবে ব্যাখ্যা করেন? কারণ আমরা বলছি সেটা একটা স্ববিরোধিতা। আমরা ইন্ডিয়া ব্লক হলো বিভিন্ন রাজনৈতিক দলের একটি সমষ্টি যারা বিজেপির বিরুদ্ধে। কিন্তু তার মানে এই নয় যে আমরা এমন কোনো জায়গা রাখি না যেখানে কোনো জানেন তো সংঘাত নেই, কোনো কথাবার্তা হতে পারে না। বিজেপি বাংলায় একটি গুরুত্বপূর্ণ শক্তি হওয়া উচিত নয়। বাংলায় যদি দুটো পক্ষ থাকতেই হয় তবে তা ধর্মনিরপেক্ষ দলকেই হতে হবে, যা সবসময় ছিল। বিজেপির ঐতিহ্যগতভাবে বাংলায় কোনো দিনই কোনো ধরনের শক্ত ঘাঁটি ছিল না, এবং আমরা বিজেপিকে বাংলার কোনো ভেতরের অভ্যন্তরীণ দল বলে মনে করি না। তাহলে আমার শেষ প্রশ্নটি এসআইআর সম্পর্কে। পশ্চিমবঙ্গে এসআইআর যেভাবে হয়েছে সেভাবে যদি না হতো, তাহলে আপনার কি মনে হয় নির্বাচনের ফলাফল যাই হতে চলেছে তা অন্যরকম হতো? আমার মনে হয় প্রথমত এসআইআর এটা নিশ্চিত করেছে যে আমার এতজন সহনাগরিক তারা তাদের ভোট দেওয়ার অধিকার হারিয়েছেন। তাই মানুষ সচেতন হয়েছে যে এই ভোটাধিকার কিছুই না, এটাকে নিশ্চিত বলে ধরে নেওয়া যায় না। আপনাকে প্রয়োগ করতে হবে, না হলে যে কেউ এটা আপনার থেকে কেড়ে নিতে পারে। 1, মানুষ তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন হয়েছে। 2, অনেক মানুষ যারা তাদের ধর্মের ভিত্তিতে হয় তৃণমূল বা বিজেপিকে ভোট দিচ্ছিল, তারা বুঝতে পেরেছে যে এই সরকারগুলোর কেউই তাদের পাশে দাঁড়াবে না। তুনাসরা তারা বিজেপিকে ভোট দেয়। এসআইআরের পরে মুন্নাজরা তাদের বেশিরভাগ জানেন ভোটাধিকার হারিয়েছে। আর মুসলমানদের কথা বলতে গেলে মমতা ব্যানার্জি বলেছেন যে এসআইআর শুধুমাত্র তার মৃতদেহের উপর দিয়েই হবে, কিন্তু আমরা বলছি তিনি দিব্যি বেঁচে আছেন এবং এসআইআর হয়েছে, এবং বহু মুসলমান
তারা তাদের ভোটাধিকার হারিয়েছে। সুতরাং এই দুজন ব্যক্তি যারা বাংলার মানুষের কাছে মসিহা সাজার চেষ্টা করেছিল, তারা দুজনেই ব্যর্থ হয়েছে। তাই আমার মনে হয় এখন তাদের ভাবার সময় এসেছে। আপনার কি মনে হয় এসআইআর এর কারণে সিপিএম এর ক্ষতি হয়েছে? উদাহরণস্বরূপ, যদি এমন কিছু মুসলমান থাকেন যারা টিএমসিকে ভোট দিতে চাননি কারণ তারা মনে করতেন যে টিএমসি সত্যিই তাদের জন্য কিছুই করেনি, তাদের কাছে কোনো বিকল্প ছিল না। এখন তাদের কাছে টিএমসিকে ভোট দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, কারণ তারা কোণঠাসা বোধ করছে। তারা মনে করে যে আপনি যদি তাদের ভোট না দেন তাহলে বিজেপি ক্ষমতায় চলে আসবে। 2021-এ সেটা ছিল। মানুষের মধ্যে সেই ভয়টা আছে। আমার মনে হয় না এবার সেই ভয়টা আছে। আর আমি আপনাকে বলতে পারি, মুর্শিদাবাদ, মালদা, যে অঞ্চলগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ, আপনি সেখানে একটি খুব ভিন্ন ফলাফল দেখতে পাবেন। বাংলার মানুষ বিশেষ করে মুসলিমরা ভয়ের কারণে ভোট দেওয়া বন্ধ করে দিয়েছিল। তারা এখন ভয়ের কারণে ভোট দেওয়া বন্ধ করে দিয়েছে। তারা তাদের অধিকারের জন্য ভোট দিতে চলেছে। তারা তাদের শিক্ষার জন্য ভোট দিতে চলেছে। তারা তাদের কর্মসংস্থানের জন্য ভোট দিতে চলেছে। তাহলে তারা কাকে ভোট দেবে? বাম এবং কংগ্রেসকে, যেখানে তারা শক্তিশালী।